নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন লেখিকা শাওলি মিত্রের লেখা একটি ছোট গল্প পরিহাস্য। শুনতে থাকুন। পরিহাস্য। কণা সেদিন রেলপারের বস্তির ছোট ছেলে দুটোকে কাছের এক দাতব্য স্কুলে পৌঁছে দিয়ে এসে সবে রান্নার জোগাড় করছিল। বরটা কাজে গেছে, দিন মজুরের কাজ। বড় রাস্তার দিকে এক উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে, সেইখানেই কাজ, ঠিকই কাজ। তাই কাজ কখনো থাকে, কখনো থাকে না। এখন কাজ আছে, টাকা তো সব তার হাতেই তুলে দেয় ওর স্বামী। তাই আজ ফেরবার পথে বাজার করে এনেছে কণা। রোজ তো আর হাতে পয়সা থাকে না। আজ ভেবেছে একটু ভালো রান্না করে খাওয়াবে ছেলেদের। বর থোড় খেতে ভালোবাসে, তাই দরাদরি করে একটু থোড়ও এনেছে, আর এনেছে কুচো চিংড়ি। ওর পাল্লায় পড়ে মদ খাওয়াটা একেবারেই বন্ধ করেছে সমীর। মাঝে মাঝে মেজাজ করে বটে, কিন্তু মানুষটা ভালোই। ছেলে দুটোকে যত্ন করে বলে কণা বুঝতে পারে সমীর মনে মনে প্রসন্ন হয়। বাচ্চা দুটো এখন আর ছন্ন ছাড়ার মতো ঘুরে বেড়ায় না। একদিন সমীর কাজ থেকে ফিরে দেখতে পায় হারিকেনের আলোয় পড়তে বসেছে ছেলেরা, আর কণা তার তদারকি করছে। কাজ করতে করতেই বলছে, লক্ষ্মী ছেলের মতো পড়াশুনো করলে কি হবে? নতুন মা ঘুমানোর সময় পক্ষীরাজের গল্প বলবে, নইলে কিন্তু 7 দিন। আর নান্টু হঠাৎ বলে, নতুন মা, তুমি মায়ের মতো আমাদের ছেড়ে চলে যাবে না তো? সন্টু বলে, তোর বোকা, মাকে ইচ্ছা কইরা গেছে, মা তো রেলে কাটা পড়লো। জানো নতুন মা, পুলিশও আসছিল, কত ভিড়, সে কি কমু তোমারে। থাক বাপ, ওসব মনে করতে নাই। মা তো ভগবানের কাছে পুণ্যি করেছিল তো, তাই ঠাকুর ডেকে নিচ্ছে। এখন পড়ো দেখি বাপ। কণা স্বামীর প্রসন্নতার টের পেয়েছিল সেই দিনই, যেদিন প্রথমবার ওই খোলার চালের বস্তির অন্ধকার ঘরে সমীর জড়িয়ে ধরেছিল তাকে গভীর আশ্লেষে। পাশে ঘুমিয়ে অচেতন সন্টু নন্টু। প্রথমটায় চমকে উঠেছিল কণা, তারপরে নিবেদন করেছিল নিজেকে স্বামীর কাছে। সেই মিলনে লালসা ছিল না, ছিল গভীর মমতা, স্নেহ, আর হয়তো কৃতজ্ঞতাও। জীবনটা পাল্টে দিয়েছে যে এই মেয়েটা। ঘরের দাওয়ায় তুলসী তলায় প্রদীপ জ্বালে, সন্ধ্যায় রেবার রেখে যাওয়া শঙ্খ মাথায় ঠেকিয়ে ফু দেয়। শান্তি এনেছে তার হতভাগ্য সংসারে কি লক্ষ্মীমন্ত মেয়েটি। কদিন থেকে কোনা টের পাচ্ছিল কি যেন হয়েছে তার। সকাল হলে একটু বমি ভাব, মাথাটা যেন ঘোরে। আজ বুঝতে পেরেছে সে আর একা নেই। সমীরকে আজ রাত্রে বলবে সে কথা। সন্টু নন্টু ঘুমিয়ে পড়লে অন্ধকারে বলবে সেই কথা, চুপি চুপি। ও কথা কি হাটে বলবার কথা? তার মনে হয় জীবন শুধু ছিনিয়ে নেয় না, সে দেয়ও। এই যেমন ভরে দিয়েছে তাকে, এর চেয়ে বেশি আর কি বা পেতে পারত সে? দুটি ছেলে, স্বামী, একটা ঘর, হোক না কেন ভাঙা ঘর,
তবু ঘর। তারপরে তুলসী তলা, আর এই প্রথম মাতৃত্বের স্বাদ। ভরে ওঠে মনটা তার। বাজার থেকে এসে কাপড় ছেড়ে কুটনো কুটতে বসেছে, আর নিজের মনে কত কি ভাবছে। হঠাৎ নিজের মরা মায়ের কথা মনে করে চোখে জল এলো। মা যদি থাকতো কত খুশি হতো। মা থাকলে কি আর তাকে অত অপমান অনাচার সহ্য করতে হতো। জ্ঞাতিরা যেন মার মুখী হয়ে উঠেছিল। আরো কিছুদিন অমন চললে সে কি বাঁচত? বিশু দাদা হয়তো তার ভালো চেয়ে তাকে হে পারে ছেড়ে দিয়ে গিয়েছিল। কি জানি, ভালো মন্দ সব কেমন গুলিয়ে যায় তার। কি হলে যে ভালো হতো আর কোনটা যে মন্দ, কেই বা তা জানি। তাদের সেই বসত বাটি, ফাঁকা মাঠ আর গাছগাছালি মনে পড়ে। মনে পড়ে নিরন্তর পাখি ডেকে চলা, ঘুঘু, শ্যামা, দোয়েল, হুবো পাখি। মাঠে তাদের কালি ধলি চড়ত, আর তাদের গায়ে বসে কাকের ছানা তার সঙ্গে সঙ্গে চলত। ছবির মতো মনে পড়ে। আজ এই ফাঁকের ফাঁকে রেলপারের বস্তিতে সেসব যেন রূপকথার গল্প বলেই মনে হয়। কোনো দিন কি সে ওখানে ছিল ওই ফাঁকায়, নাকি সবই তার কল্পনা? তাঁতিপাড়া, কামারপাড়ার মাঝের জমিতে তাদের বসতি ছিল। পাশের ডোবায় হাঁস চড়ত, চই চই করে হাঁসেদের ঘরে তোলা। সে যেন কত যুগ আগের কথা। হঠাৎ আনমনা কণার কানে আসে কি যেন, কারা যেন চিৎকার করছে। কি যেন সর্বনাশ হয়ে গেছে কার। কার গো? আহারে, কি হলো কার? ক্রমশ গোলমাল যেন এগিয়ে আসে তাদের বস্তির দিকে। মঙ্গলা মাসের গলা না? ওরে কনা, আরে ওরে পোড়া কপালি, আরে সর্বনাশ হয়েছে যে তোর। বইয়া বইয়া করস কি? হায় 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 হায়, উপরালা এত নিষ্ঠুর হলো কেমনি বল? বুকটা ছ্যাঁত করে ওঠে কনার। কি হয়েছে? সন্টু নন্টু কি কিছু গোলমাল বাঁধিয়েছে? কনা বটি নামিয়ে উঠোন থেকে বেরিয়ে আসে। কি হয়েছে মাসি? ওরে, তোর মানুষটা যে ভাড়া থেকে পয়রা গেছে গিয়া, এতক্ষণে পড়ার খানা বুঝি বাইর হইয়া গেল। কি কি বলো মাসি? একটা কেমন ফ্যাস ফ্যাসে স্বর বেরোয় কনার গলা থেকে। হ্যাঁ, ক্রমে ক্রমে সেও বুঝতে পারে সমীর আর নেই। তার শরীরে যে সমীরের চিহ্ন রয়েছে তাও সমীর না জেনেই চলে গেল। সমীর চলে গেছে, কিন্তু এবার এবার কি হবে কনা? কনা যশোরের মেয়ে। বাংলাদেশের বর্ডার থেকে শরণার্থীর ঢল আর থামে না। স্বাধীনতার এবং দেশ বিভাগের ৬০ বছরেরও পরেও উত্তর থেকে দক্ষিণ জুড়ে একজন, দুজন, ১০ জন আসতেই থাকে। স্রোতস্বিনীর মতো সে যেন সদাই ধাবমান এই ক্ষুদ্র পশ্চিমবঙ্গের দিকে। সেদিন মধ্যরাত্রে অনাথা কনাকে কোনো প্রান্তবাসী হিতৈষী এ পারের মাঠে অন্ধকারের আবর্জনায় ফেলে রেখে গিয়েছিল। এপারের খুরখুট্টি অমাবস্যার অন্ধকার মাঠে একেবারে একলা ষোড়শী কন্যা, বাক্যহারা। পূব দিগন্তে আলো ফুটল, কিন্তু কনার জীবনে আলো কোথায়
কণা তা বুঝতেই পারে না। কে বিভুয়ে কোথায় যে সে আলো খুঁজবে তাও সে জানে না। কাঁদতে থাকে 16 বছরের কণা। সে একলা, একেবারে একলা। আকাশ পরিষ্কার হলেও কণার চোখে অন্ধকার। কোনো আশার আলো নেই, কেবল যেন সর্বনাশ অপেক্ষা করে আছে তার জন্যে। এখনই যেন কোনো শকুন এসে ছোঁ মেরে তুলে নিয়ে যাবে তাকে। আঁচলে মুখ ঢাকে কণা। ভোরবেলায় আলো ফুটতেই মাঠে গরু চড়াতে এসেছিল কাসেম মিয়া। সেই প্রথম দেখতে পায় একটা যুবতী মেয়ে অঝরে কেঁদে চলছে মুখ ঢেকে। সে গিয়ে ডাকে, ও মা গো, বলে কোত্থেকে আলা, আর কাঁদতেছ কেন? এ মেয়ে তো ভয়ে জড়সড়, সাড়া করে না, কেঁদেই চলে। বড় ছেলে রহিমকে দেখতে পেয়ে ডাকে কাসেম, আরে খোকা, বলি আরে ও রহিম, তোর আম্মাকে ডাক দিনে। মনে মনে ভাবে, বাজারে শেষ কিনা কে জানে, এ গ্রামে আছে কটি রত্ন যারা মেয়ে পাচার করে। শিশু হলে ছেলে হোক বা মেয়ে পাচার করে দেয়। পৃথিবীকে যেন পাপ গ্যারাস করিতেছে, ভাবে কাসেম। কাসেমের বিবি জুবেদা আসে। কি হয়েছে, ডাকতেছ কেন? ওই দেখ না বউ, একটা মেয়ে ছেলে ওই মাঠ পাড়ে বসে অঝরে কাঁদছে। সকালে উঠি ওই না দেখি, বলি জুবেদারে ডাকি, সে একটা উপায় করবে ক্ষণে। জুবেদা দেখে সত্যি তো একটা মেয়ে ওখানে খালি মাঠে বসে কাঁদছে কেন, কোথেকে এলো? বর্ডারের পুলিশের চোখে বললেও তো রক্ষে নেই। আর ওই যে দুই গুণধর আছে, জলিল আর খলিল, বেটারা মহা বজ্জাত। মেয়ে ছেলে দেখলে নিমেষে উবিয়ে নিয়ে যাবে, আর পাত্তাই মিলবে না। জুবেদা মনে মনে ভাবে, ভাগ্যে সেই প্রথম দেখেছে মেয়েটাকে, নইলে বাঁচা ধরেছে কি হতো। জুবেদা এগিয়ে যায়, বলে, ও মা গো, তুমি কেডা, এখানে বসে কাঁদতেছ কেন? জুবেদার কোমল স্বর শুনে সাহসে ভর করে মুখ তুলে কণা। ও মা, ও মা, আমার চাঁদের পাড়া মুখ। তা এখানে কি করতেছ বাচ্চা, হিন্দু না মুসলমান? কণা ভয়ে ভয়ে বলে, হিন্দু, যশোরের সপ্তগ্রামে বাড়ি। গ্রাম সম্পর্কে খুড়োর ছেলে থুয়ে গেছে অন্ধকারে। কেন গা, কোনো সাকিনের বাড়ি যাবা? গ্রামে চিনাশোনা কেউ আছে? না, আমি কাউরে চিনি না। তবে এখানে এলে কি করতি? আমার বাপ নাই, মাও মরে গেল। ওপারে পাড়ার সব খারাপ লোক আমাকে পিসির বাড়ি নিয়ে যাবে বলে রেখে গেছে অন্ধকারে। বস বলে কোথা দিয়ে চলে গেল আন্ধারে দেখতে পাইনি। আন্ধারের সমুদ্র যেন, একটা নোক নেই, জন নেই, আমাকে ধোকা দিচ্ছে। আবার ঝরঝরিয়ে কেঁদে ফেললো মেয়েটা। জুবেদার মায়া হয় বড়। আরে দেখো দেখি, কি অনর্থই না হতো মেয়েটার কপালে। যাই হোক, দাদা তো বটে, মা বাপ মরা বোনের সাথে এমনটি কেউ করে? তুই তো হোক নিজের হোক বা গ্রামেরই হোক,
কিন্তু জুবেদা কি জানে না যে করে নিজের লোকে এমন করে ঠকায় মানুষকে? আপনজনেদের মর্যাদা দেয় না, নইলে তার অমন মেয়েটা অমন সর্বনাশের পথে লুট হয়ে যায়। সে কাজ তো করেছিল তার খালাতো ননদ, কাজ দেবার নাম করে নিয়ে গিয়ে কোথায় সে উধাও করে দিল। একথা কাউকে বলতে পারে না তারা, খবর মনের মধ্যে চেপে রেখে দেয় স্বামী আর স্ত্রী। তারা বুঝতে পারে মেয়েকে বিক্রি করে দিয়েছে তার ফুফু। তারপর থেকে সালেমা আর এদিক পানে আসে না। পুলিশে বলতে গেলে তারা জানে কোনো সাহারা মিলবে না। জলিল খলিলরা টের পেলে তো জানে মেরে দিবে তাদের। শ্বাস ফেলে জুবেদা বলে, চলো আম্মা, আমার সাথে চলো। আমার মেয়েটা থাকলে আজ তোমারই মতো হতো মা। আমার ঘরে চলো দেখি, দেখি কি ব্যবস্থা হয়। যাবা? কণা ওঠে, দিবস লাগে তার, শরীরে যেন বল নেই, তবু মনে বল আসে। জুবেদাকে ঈশ্বরের দূত বলে মনে হয়। জুবেদা তাকে ধরে নিয়ে চলে, স্বামীকে ডেকে বলে, আরে শুনতেছ, আমি ঘরে গেলাম বাছারে নে, কথাটা চাউর করো না। মেয়ে ধরা পাঁত পেতে বসে আছে যেন মানুষকে খুব বাঘের পাড়া। কাসেম ঘাড় নাড়ে। জুবেদা তাকে নিয়ে চলে তাদের ভাঙা ঘরের দিকে। জ্বালা কি তাদেরও কম? বর্ডার সিকিউরিটি ফোর্সের অত্যাচার এদিকে, অন্যদিকে মুরব্বীদের অত্যাচার। নইলে কি তার মেয়েটা অমন করে চলে যায় ফাঁকি দিয়ে? নিজের মেয়েটিকেই এদের হাত থেকে বাঁচাতে পারেনি জুবেদা। হঠাৎ একদিন মেয়ে নাই, নাই তো নাই। এ মেয়েকে এখন সে বাঁচাবে কেমন করে? তবু কথাটা গোপনে থাকে না। একবেলার মধ্যেই খবর ছড়িয়ে যায়। প্রতিবেশীদের উঁকি ঝুঁকি মারা শুরু হয়। কে কোত্থেকে এলো মেয়ে? আগে তা কেউ দেখেনি কে? নানা প্রশ্ন, নানা জেরা। জুবেদা বুদ্ধি করে বলে, ওই যে আনাঘাটে আমার ফুপু থাকে না, সেই ফুপু ননদের মেয়ে। ফুপুর বাড়ি এলো এই আনাঘাটে। তা কাল রাতে মিয়া হাটে গেল, ওইখানে ফুপার সঙ্গে দেখা। ফুপা বলে, কাসেম, মেয়েটারে তোদের গেরাম দেখিয়ে দিয়ে দিনি। বলে বর্ডার দেখবো, বর্ডার দেখবো। বাংলাদেশ বাংলাদেশ শুনে দেখেনি তো চোখে, তাই। বাকিটা হাসি দিয়ে পূরণ করে জুবেদা। তো নাম কি? ওই আসমা খাতুন। তা থাকে কনে যে বর্ডার দেখার শখ? ওদের বাড়ি তো কৃষ্ণনগর টাউনে। আর আবু তো কোথাও যেতে দেয় না কো। তাই এবারে আমার ফুপু তারে বলে কয়ে ধুবুলিয়ায় নিয়ে এলো। ওই যে গো চান্দিপুর। তা ফুপা কাল হানাঘাটে এলো। তা বলে নিজেই ইদিক পানে তো আসেনি কো, তা মিয়ার সঙ্গে দেখা। তাই একটা দিনের জন্য। আবার হাসে জুবেদা, মনে ভাবে মোটামুটি একটা বিশ্বাসযোগ্য এক কাহিনী রচনা করতে পারলেও সময়টা রইল মাত্র 24 ঘন্টা। এর মধ্যে একটা ব্যবস্থা করে ফেলবো। জালিলদের কানে খবর খেলে তো আর রক্ষে নেই। পরের দিন ভোরে মিয়া বিবিতে সল্লা করে তাকে নিয়ে চলে রানাঘাটেরই দিকে। সেখানে তাদের চেনা এক হিন্দু পরিবার আছে। তারা যদি কোথাও
কাজে লাগিয়ে দিতে পারে। তাদের মেয়েরা কেউ রানাঘাট শহরে, কেউ কৃষ্ণনগরে বাবুদের বাড়িতে কাজ করে, অনেকে আবার কলকাতাতেও। সব রেফিউজি, কলোনি পরিবার। কিছু কি ব্যবস্থা হবে না? কণার বুক ভয়ে তুলতে থাকে। সম্পূর্ণ অচেনা পরিবেশে এসে যদিও বা জুবেদার প্রতি একটু ভরসা হচ্ছিল, কিন্তু আজ তার আবার মনে হতে লাগলো সে আবার আকুল পাথারে পড়ে গেছে। বারবার তার মরা মায়ের তুলসী পাতা ঢাকা চোখ দুটো মনে পড়ে। কানে বাজতে থাকে, বল হরি হরি বল, বল হরি হরি বল। সে ভাবে, কোথায় সে হরি যে সকলের রক্ষক বলে শুনেছে সে? খাটো কাপড়টা গায়ে টেনে নেয় সে। শেষ পর্যন্ত তারা পৌঁছায় সেই ময়না দিদির বাড়ি। কণাকে দেখে ময়না যে খুব পুলকিত হলো তা নয়, তবে জুবেদা একবার তার খুব উপকার করেছিল, তাই বিপদের কথা সবিস্তারে শুনে সে না বলতে পারল না। জড়সড় হয়েই রইল কণা। জুবেদা তাকে একখানা কাপড় দিয়েছিল। ময়নার কাছে নিজের প্রয়োজনের কথা বলতে হবে ভেবে সে লজ্জায় মরে যাচ্ছিল। তার ওই ভয়, ওই লজ্জা দেখে জুবেদার বুক ফেটে যাচ্ছিল। কেন কি জানে, তার কেবলই মনে পড়ছিল তার 12 বছরের ডাগর মেয়েটার কথা। হাসিনা যদি থাকতো তবে তো এরই মতো হতো। তখন কি আর সে এমন করে দায় ছেড়ে ফেলতে পারত? কিন্তু সে যে খুব ভালো করে জানে যে এই মেয়েটিকে নিজের কাছে রাখা মানে এ মেয়ের জীবনে বিপদ রেখে আনা। তার মেয়েটাকেও কি সে বাঁচাতে পেরেছিল? এই মেয়েটিকেও শেয়াল কুকুরের হাতে ফেলে দেওয়া যায়? তাই করুণ নয়নে কণার মাথায় হাত বুলিয়ে তারা ফিরতির পথ ধরল, জুবেদা আর কাসিম। কণার কাজ জুটলো বাবুদের বাড়িতে। দু একটা দিন গেল। গিন্নি লোক মন্দ নয়, একটু বাতিক আছে এই যা। কিন্তু দিন 7 মধ্যে টের পেল বুড়ো কর্তার স্বভাব ভালো নয়। তাকে একলা পেলেই গায়ে হাত দেবার চেষ্টা করে, নানান কিছু ইশারা করে। কণা মরমে মরে যায়। কোথায় মুখ লুকাবে, কেমন করে সে নিচে গিয়ে পা চাপে ভেবে পায় না। ছেলে দুটো কলকাতায় কাজ করে, সপ্তাহান্তে বাড়ি আসে। তাদের নিয়ে বরং তত বিপদ হয় না, বিপদ হয় এই বুড়োকে নিয়ে। বুড়ো চোখ দুটো যে কেমন করে ঘোরে, খালি তার শরীরের দিকে বুড়োর নজর কেমন ঘেন্না করে। এই বিপদের কথা কাকে বলবে সে? একমাত্র যাকে আপন মনে হয়েছিল সেই জুবেদা খালার কাছে ফিরে যাওয়ার কোনো পথ নেই তার। আর ময়না পিসিকে বলে তো কোনো লাভই নেই। মুখ হালকা মানুষটার, ফস করে কি বলে বসবে? ব্যাধের জালে পড়া হরিণের মতো লাগে নিজেকে। ক্রমে পাশের বাড়ির বউটির সঙ্গে আলাপ হয় ছাদে কাপড় মেলতে গিয়ে। বউটি হঠাৎ একদিন জিজ্ঞাসা করে বসে, এ বাড়িতে তোমার অসুবিধা হচ্ছে না? মানে? বউটি কেমন করে যেন তাকায়, বলে, না, এখানে যে যে কাজ করতে আসে সেই ওই বুড়োর বজ্জাতের জন্য টিকতে পারে না। জানো, তক্ষণেই হাঁক শোনা যায়। বৌমা, কাপড় মেলতে কতক্ষণ সময় লাগে? কি করো ছাদে বইয়া বইয়া? বউটি জিভ কেটে ইশারা করে ঘোমটা টেনে দ্রুত পদে ছাদ থেকে নেমে যায়। কণা বুঝতে পারে তার মানে
এ বাড়ির কীর্তিকলাপ এ তল্লাতে মোটামুটি সকলের জানা। এখানে থাকলে হয়তো লোকে ওকে ভুল বুঝবে, ওরে বদনাম দেবে। তাহলে ও কি করবে? কোথায় যাবে এখন কণা? অজানা জায়গায় পদে পদে বিপদ, পথে পথে শঙ্কা। কি করণীয় ষোড়শী কন্যার? পরে আবার একদিন ওই বউটির সঙ্গে দেখা হয়। কণা ওর বিপদের কথা সেদিন বলে বউটিকে। বৌদি, আপনি যদি কিছু মনে না করেন তো আমার একটু এ বাড়ি থেকে পালাবার ব্যবস্থা করে দিতে পারেন? মানে আমার তো কেউ নেই। কাল রাতে ঘরে টোকা দিল ওই বুড়ো। ভাগ্যে মা সে সময় কলতলায় যাবে বলে উঠে এলো, তাই। চোখে জল আসে কণার। বড় মায়া হয় বউটির। মেয়েটির মুখটাই মায়ায় ভরা, শ্যামলা রং, বড় বড় চোখে বড় বড় পালক, না সামান্য চাপা, মুখখানি পান পাতার মতো, এক ঢাল চুল। এমন লক্ষ্মীমন্ত মেয়ের এই কপাল। বলে, দাঁড়া দেখছি কি করা যায়। আমার মাকে একটা ফোন করে দেখবো কলকাতায়, মা তো দমদমে থাকে, বলে দেখি। সুজাতা মাসি শুনেছিলাম লোকের দরকার ছিল। সেই সূত্র থেকে বউটির মায়ের ঠিকে কাজের লোক মঙ্গলা মাসির সঙ্গে আলাপ। বৌদি একদিন বাপের বাড়ি গেল, লুকিয়ে সঙ্গে নিয়ে গেল কণাকে। মেয়েটার অমন সরল মুখ দেখে সরোজিনীর মায়া হলো, বিশ্বাস হলো। এমন করেই হাত ঘুরতে ঘুরতে কণার জীবন ঘুরতে লাগলো। আর তারপরে মঙ্গলা মাসির চেষ্টায় কণা নিজের ঘর হলো, সংসার হলো। দমদমে রেল লাইনের বস্তিতে, হোক না বস্তি, হোক না দোজবর, হোক না আগের পক্ষে দুটি ছেলে, তবু নিজের ঘর, নিজের সংসার। কণা যে কি খুশি হয়েছিল তার কোনো সীমা পরিসীমা ছিল না। সমীরের আগের বউটির দুটি সন্তানের, একটি 5 বছরের, দ্বিতীয়টি 2.5 বছরের। রেবার মৃত্যু হয় বস্তির গা ঘেঁষে যে রেল লাইন চলে গিয়েছে সেখানে কাটা পড়ে। অমন 2-4টে মৃত্যু রেলপারে ঘটেই থাকে। তাদের ঘর এপারে, পায়খানা বাথরুম ওপারে, সেও কোন রকমে ঘেরা। তবু ঘেরা তো। মেয়ে ছেলেরা সেখানে না গিয়ে করেই বাকি। প্রকৃতির ডাক তো আর ট্রেনের টাইম বুঝে আসে না। আর ওই রকম মৃত্যু ফাঁদ পাতা বস্তিতে রেবা, মঙ্গলা, কালুর মা, আন্নারা দিন কাটায়, মাস কাটায়, বছর কাটায়। এখানে মেয়েদের মৃত্যুর হারই বেশি। সমীর কেমন পাগল পাগল হয়ে গিয়েছিল। বাচ্চা দুটোকে রেবা খুব যত্নে রাখত। রেবা চলে যেতে তারা নোংরা ছেঁড়া কাপড়ে যেখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াতো। সে কিছু খেয়ালই করতো না। মঙ্গলা মাসি পাশের বস্তিতেই থাকেন। ওই দুর্দশা দেখে তিনি কথাটা সমীরের কাছে পারেন। সমীর প্রথমে রাজি হচ্ছিল না। বাচ্চা দুটোর কথা বলে তাকে রাজি করায় মাসি। কণার ঢলঢল মুখের সম্পূর্ণ সমর্পণ সমীরকেও ক্রমে সুস্থ করে তুলেছিল। বাচ্চা দুটো নতুন মাকে ভালোবাসতে শুরু করেছিল। আসলে বাচ্চারা ভালোবাসা পেলে আপন করে নেয় সহজেই। বস্তির সবাই বলে সমীরের বউ ভাগ্য ভালো। রেবারও খুব সুনাম ছিল। আর কণাকে দেখে তো সবাই বলে, আহা বড় ভালো মেয়ে গো, বড় লক্ষ্মীমন্ত মেয়েটা গো।
জীবনটায় আঁধার নেমে এসেছে। দুটো কচি ছেলে, পেটে একটা জুটেছে, চারপাশে কেউ নেই, যেন ধুধু প্রান্তর কেবল। মানুষজন সবাই আছে, কল নিয়ে ঝগড়া আছে, বউ পেটানো আছে, মদের হুল্লোড় আছে, তাসের জুয়া আছে, সবই আছে। তবু যেন মনে হয় কেউ কোথাও নেই। কোনো একটা ভুল স্টেশনে কে যেন তাকে নামিয়ে রেখে চলে গেছে। যখন সমীরের মৃতদেহ নিয়ে এসেছিল, সে চুপ করে তাকিয়েছিল সেই ভাঙা বাঁকা পা আর থেঁতলে যাওয়া রক্তাক্ত মাথার দিকে। তাকিয়ে তাকিয়ে মনে মনে বলছিল, একটা বড় জরুরি কথা তোমার জানা হলো না। আর কেমনে জানবে তুমি? আকাশ থেকে কি দেখতে পাবে তারা হয়ে? সে যে মরতেও পারবে না, তিনটে প্রাণ তার উপরে নির্ভর। অথচ এই অবস্থায় কাজই বা সে করবে কেমন করে? কণার মনে হয় রেবার মতো ভাগ্য তার নয়, যে সমস্ত দায় কারোর উপরে চাপাবার সুযোগ পেয়েছিল। এমন বিষম শূন্যতা নিয়ে সে বাঁচবে কি করে? লোকে লোকারণ্য, পুলিশ এলো, পোস্টমর্টম হলো, দেহ পোড়ালো বস্তির সবাই মিলে গিয়ে। নম নম করে অপঘাতে মৃত্যু শ্রাদ্ধ হলো। সন্টু নন্টু যেন বোবা হয়ে গিয়েছে। এইটুকু জীবনে দুবার এমন দৃশ্য দেখা। যেমন বোবা হয়ে গিয়েছে তাদের নতুন মা, লোকে যাকে কণা বলে ডাকতো। 20 বছর বয়সে যে জানে না তার ভবিষ্যৎ কি। সে ভেবেছিল কদিন আগে, জীবন যেমন কেড়ে নেয় তেমনি ভরেও দেয়। একেই কি মানুষে পরিহাস বলে থাকে? পরিহাস্যই বটে। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।